আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। রাজনীতি আসলে কল্পনার চেয়েও অদ্ভুত। এখানে যুক্তির নিয়ম কাজ করে না। দুই দুই চার হয় না, কখনো শূন্য হয়, আবার কখনো তা শতকে পরিণত হয়। ইতিমধ্যেই এমন ঘটনা অনেক লেখা আছে যা দেখলে মনে হয় এটা কি সত্যি হতে পারে। আজকের গল্পটি এমন একটি রহস্যময় অধ্যায় যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের জীবনের সবচেয়ে বড় টিকবাজের কাহিনী শোনানো হবে। এই গল্পে শত্রু হয়ে যাওয়া বন্ধু আবার বন্ধু হয়েছে, আর বন্ধু হয়ে যাওয়া শত্রু আবার শত্রুতে পরিণত হয়েছে। ২০০১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ২৪ বছরের যাত্রায় কর্নেল অলি কিভাবে রাজনৈতিক পরিচয়কে বারবার রূপান্তরিত করেছেন তা শুনলে আপনি অবাক হবেন। কিন্তু রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, এই সত্যটি আজকের কাহিনীর মূল চরিত্র। ২০০১ সাল, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্য গরম। চারদলীয় জোট ক্ষমতায় আসার জন্য প্রস্তুত। জামায়াতে ইসলামী বাংলাদেশের জোট একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এখানে শুরু হয় কর্নেল অলি আহমেদের কষ্টের শুরু। জোটের মধ্যে একটিমাত্র আসনের জন্য তিনি জামাতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তিনি চেয়েছিলেন সেই নির্দিষ্ট আসনে তার নিজের লোককে মনোনয়ন দিতে, কিন্তু জোটের স্বার্থের কথা ভেবে খালেদা জিয়া জামায়াতকে সেই আসনটি ছেড়ে দেন। অলি আহমেদ ক্ষুব্ধ হন। তিনি মনে করেন এটি তার প্রতি অবহেলা। ফলস্বরূপ তিনি বিএনপির সাথে বিদ্রোহ ঘোষণা করেন। নির্বাচনে তিনি অন্য সব আসনে জিতলেও সেই একটি আসনেই হেরে যান। এই পরাজয় তাকে রাজনৈতিকভাবে মাটির নিচে ফেলে দেয়। খালেদা জিয়া সরকার গঠন করলেও অলি আহমেদকে মন্ত্রিসভায় কোনো পদ দেওয়া হয় নাই। এই অবহেলাই তার ভিতরে একটি গভীর ঘৃণা তৈরি করে। এই সময় বিএনপির মধ্যে তারেক রহমানের উত্থান শুরু হয়। অলি আহমেদ, যিনি নিজেকে বিএনপির অন্যতম কর্ণধার মনে করতেন, তারেকের এই বর্ধিত প্রভাব এবং নিজের মন্ত্রিত্ব না পাওয়াকে একসাথে গ্রহণ করতে পারেননি। তারেক রহমানের সাথে তার সম্পর্ক সাপে নেউলের মতো হয়ে ওঠে। সময় এগোয় ২০০৬ সালের ২২ অক্টোবর। বিএনপি সরকারের মেয়াদ শেষ হতে মাত্র ৭ দিন বাকি। এই ক্রান্তিকালে কর্নেল অলি আহমেদ ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা দেন বিএনপিকে। তিনি সাবেক রাষ্ট্রপতি বদরুজ্জোজা চৌধুরীকে নিয়ে একটি নতুন দল গঠন করেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সংক্ষেপে এলডিপি। শুধু একা গেলেন না, সঙ্গে নিয়ে গেলেন বিএনপির ৩ জন রণরঙ্গ মন্ত্রী এবং ২৯ জন সংসদ সদস্যকে। বিএনপির ইতিহাসে এটি ছিল তার দল ভাঙার সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। এলডিপি তখন হাত মেলে আওয়ামী লীগের দিকে। শেখ হাসিনা কর্নেল অলিকে খুশি করতে ৩২টি আসন ছেড়ে দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অলির এই দল ভাঙার পেছনে শুধু ব্যক্তিগত রাগ নয়, এখানে একটি গভীর পরিকল্পনা ছিল দেশে ১/১১ বা 1/11 আসার পথ তৈরি করা। যদিও 1/11-এর ঘটনা ঘটেনি, কিন্তু অলির এই পদক্ষেপ বিএনপির জন্য মারাত্মক আঘাত হেনেছিল। কিন্তু রাজনীতির মায়া এখানে। অলি এবং আওয়ামী লীগের মধুর সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৮ সালের নির্বাচনে এলডিপি একা লড়ে। ফলাফল, কর্নেল অলি একমাত্র ব্যক্তি হিসেবে জয়ী হন। তিনি একাই সংসদ সদস্য নির্বাচিত হন। তার দলের অন্যান্য নেতারা পরাজিত হন। এটি ছিল অলির জন্য একাকিত্বের শুরু। পরের বছরগুলোতে তিনি আবার বিএনপির দিকে ফিরে তাকান। ২০১২ সালে তিনি ২০ দলীয় ঐক্যজোটে যোগ দেন। ২০১৩ সালে শেখ হাসিনা তাকে মন্ত্রিত্বের প্রস্তাব দেন, কিন্তু জিয়াউর রহমানের এই সহচর তখন বিএনপির প্রতি সম্পূর্ণ অনুগত ছিলেন। তিনি আওয়ামী লীগে যোগ দেননি, মন্ত্রিত্বের অফার প্রত্যাখ্যান করেন। দীর্ঘ ১৩ বছর তিনি বিএনপির সাথে মাটি কামড়ে পড়ে থাকেন। ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত কিন্তু ইতিহাস আবারও তার দিকে মুখ ফিরিয়ে তাকায়। ২০২৫ সাল, একটি নতুন রাজনৈতিক ভূমিকম্প তৈরি হচ্ছে। এবার কর্নেল অলি নিজের দল এলডিপির নেতারাই তাকে ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। তার দলের সেক্রেটারি রেদওয়ান আহমেদ সহ পুরো অংশটাই বিএনপির কাছে আত্মসমর্পণ করে। অলি আহমেদ অপমানিত ও ক্ষুব্ধ হন। তিনি বুঝতে পারেন এখন তার নিজের দলের মধ্যেও বিশ্বাসযোগ্যতা কমেছে। এই ক্ষতিগ্রস্ত মানসিক অবস্থা তিনি নেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, জামায়াত ইসলামের সাথে জোটবদ্ধ হওয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ২০০১ সালে যাদের কারণে তিনি বিএনপি ছেড়েছিলেন, যাদের সাথে তার শত্রুতা শুরু হয়েছিল, আজ সেই একই জামাতের সাথে তিনি হাত মেলাচ্ছেন। যাদের তিনি শত্রু মনে করতেন, আজ তারাই তার পরম বন্ধু। বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় ভাঙনের নায়ক কর্নেল অলি এখন জামায়াতের কোলে আশ্রয় নিচ্ছেন। এটা কি রাজনীতির পরিহাস, নাকি একটি সুপরিকল্পিত যুদ্ধ? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় জামায়াতকে লক্ষ্য করে ব্যঙ্গ করেছিলেন। তিনি বলেছিলেন, ১৯৭১ সালে আমরা দেখেছি একটি দলকে যার উদ্দেশ্য ছিল পরিষ্কার, জামাতকে আবারও সেই ১৯৭১-এর ফ্রেমে বন্দী করা, কোণঠাসা করা। তিনি জামাতকে রাজাকার, আলবদর গালির মাধ্যমে আঘাত করেছিলেন। কিন্তু ফলাফল, বিস্ময়করভাবে তারেক রহমানের এই বক্তব্যের ঠিক পরপরই ঘটে উল্টো চিত্র। যেই দলের বিরুদ্ধে তিনি ১৯৭১ সালের এক অভিযোগ তুলেছেন, সেই দলই
এখন দলে দলে মুক্তিযোদ্ধা যোগ দিচ্ছেন। মেজর আখতারুজ্জামান কাল, যিনি সত্যি বলার জন্য পরিচিত, জামায়াতে ইসলামের পক্ষে কথা বলতে শুরু করলেন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জামাতে যোগ দিলেন এবং এখন বীর প্রতীক কর্নেল অলি আহমেদ সেই দলে যাচ্ছেন। এটি কি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা নাকি জামায়াতের একটি রিব্র্যান্ডিং কৌশল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি জামায়াতের জন্য একটি বড় লিগ্যাল এবং মোরাল সার্টিফিকেট। তারেক রহমান ভেবেছিলেন 2025 সালে এসেও 1971-এর চেতনার কার্ড খেলে জামায়াতকে ঘায়েল করা যাবে, কিন্তু তিনি ভুল করেছেন। গত 15 বছরে আওয়ামী লীগ এই চেতনার কার্ডকে এতটাই অপব্যবহার করেছেন যে সাধারণ মানুষের কাছে এর আবেগ আগের মতো শক্তিশালী নয়। তারেক রহমানের ব্যঙ্গ আসলে জামায়াতের জন্য শাপে বর হয়েছে। মানুষ দেখছে যাকে 1971 সালে বিরোধী দল বলা হচ্ছিল, সেখানে এখন সত্যিকারের মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছেন। এই ঘটনা জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ বিরোধীদের আর রাখছে না। এটি জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথে একটি বড় লক্ষণ। জামায়াত এতদিন যে কলঙ্ক বহন করছিল, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এই যোগদান সেই দাগ অনেকটাই মুছে ফেলছে। এটি জামায়াতকে এমন এক স্বর্ণযুগে নিয়ে যাচ্ছে যেখানে তাদের বিরুদ্ধে কোনো প্রশ্নই ওঠে না। বিশ্লেষকরা এটাকে দেখছেন জামায়াতের ক্ষমতার যাওয়ার একটি সুপরিকল্পিত রিব্র্যান্ডিং কৌশল। জামায়াত এখন সিভিল সোসাইটি, মুক্তিযোদ্ধা, এমনকি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। এটি বাংলাদেশে একটি ঐতিহাসিক ঘটনা। বিএনপি একসময় জামায়াতকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল, আর জামায়াত বিএনপির ত্যাগী মুক্তিযোদ্ধাদের ব্যবহার করছে নিজেদের বৈধতা বাড়ানোর জন্য। কর্নেল অলির এই সিদ্ধান্ত জামায়াতের জন্য একটি বড় রিয়েলিটি চেক। জামায়াত বুঝিয়ে দিচ্ছে অলি আহমেদ বীর প্রতীক হতে পারেন, কিন্তু ভোটের মাঠে তার বর্তমান শক্তি খুবই সীমিত। জামায়াত আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দিচ্ছে। তারা অলি আহমেদকে জোটে নিচ্ছে মূলত তার মুক্তিযোদ্ধা ইমেজকে ব্যবহারের জন্য, তাকে এমপি বানানোর জন্য নয়। অলি আহমেদ হয়তো জীবনের শেষ সময় এমপি হওয়ার চেয়ে তারেক রহমানকে একটি রাজনৈতিক শিক্ষা দেওয়ার জন্য বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি একটি আসনে সন্তুষ্ট থাকছেন, কিন্তু তার উপস্থিতি জামায়াতকে এক বিশাল রাজনৈতিক বৈধতা। এখন প্রশ্ন হলো, কি হবে আগামী দিনে? জামায়াত এবং এলডিপির এই নতুন জোট কি বিএনপির জন্য নতুন মাথা ব্যথার কারণ হবে? জামায়াত কি 300 আসনে এককভাবে লড়ার সাহস পাবে? তারেক রহমান 1971-এর কাট কি সম্পূর্ণ ব্যর্থ হবে? মুক্তিযোদ্ধাদের এই সমর্থন কি জামায়াতকে আরও শক্তিশালী করবে? রাজনৈতিক মহলে এখন সবার মনে এই প্রশ্নগুলো উঠছে। কেউ কেউ মনে করেন এটি শুধু ইতিহাসের পুনরাবৃত্তি, আবার কেউ কেউ ভাবেন এটি একটি নতুন যুগের শুরু। রাজনীতি আসলে একটি বুমেরাং। আজকের কথাই কাল আপনার দিকে ফিরে আসে। তারেক রহমানের ব্যঙ্গ এখন তার নিজের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। তিনি যে দলকে 1971 সালের ফ্রেমে বন্দী করতে চেয়েছিলেন, সেই দল এখন মুক্তিযোদ্ধাদের সমর্থন পাচ্ছে। এই ঘটনা প্রমাণ করে রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা বন্ধু নেই, শুধু স্বার্থই সবকিছুর উপর জয়ী হয়। কর্নেল অলি আহমেদের এই যাত্রা আমাদের শিখিয়েছে রাজনীতিতে কথা বলার আগে 10 বার ভাবতে হয়, কারণ আজকের বন্ধু কাল শত্রু হতে পারে, আর আজকের শত্রু কাল বন্ধু হতে পারে। কিন্তু এক কথা নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি নতুন অধ্যায় প্রবেশ করেছে। কর্নেল অলি এবং জামায়াতের এই নতুন কেমিস্ট্রি কি দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দেবে, নাকি এটি শুধু একটি ক্ষণস্থায়ী ঘটনা? দর্শক, আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ রাজনীতির প্রতিটি অধ্যায় আমাদের জন্য নতুন শিক্ষা নিয়ে আসে।